তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। পুরস্কার নিয়ে তিনি ঘরে বসে থাকেননি, তাদের জ্ঞানের যে জগৎটাকে নিয়ে তিনি বিশ্বে বিচরণ করেছেন এবং বিশ্ব নেতাদের সাথে এবং অতি উচ্চ পর্যায়ের জ্ঞানী গুণী মানুষের সঙ্গে তিনি সংযোগ স্থাপন করেছেন এবং জনগণের নতুন বাংলা দেশ গড়ার যে স্বপ্ন বা একটা পরিবর্তন চাচ্ছে, ন্যায় বিচারের জন্য, একটা বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য, একটা টেকসই উন্নয়নশীল দেশ গড়ে তোলার জন্য, এই লক্ষ্যটা ইউনূস সাহেব এবং তার সহযোগীরা সামনে নিয়ে এগিয়ে যাচ্ছেন। আপনার স্বপ্নের বাংলাদেশটা কেমন স্যার? আপনার দীর্ঘ জীবন, দীর্ঘ অতীত এবং আপনার অনেক বই পড়ে আমরা কয়েক প্রজন্ম, আমাদের ৩-৪ প্রজন্ম আমরা পাশ করেছি বাংলাতে। ডক্টর ওয়াকিল আহমদ, আমি আমাদের তারুণ্যের একজন স্বপ্নের মানুষ। আপনি অনেক কাজ করেছেন। তো আপনি যেই বাংলাদেশের আকাঙ্ক্ষা করেন সেই বাংলাদেশটা কেমন আসলে? বাংলাদেশের সম্পর্কে আমার ধারণাটা অতি উচ্চ। বিশেষ করে ভাষা আন্দোলনের পরে যখনই যতগুলি ঘটনা ঘটেছে, প্রতি ঘটনারই মধ্য দিয়ে বাংলাদেশের নতুনভাবে এগিয়ে গেছে, তার সম্ভাবনার দিকে এগিয়ে গেছে আর কি। সুতরাং কোনো ঐতিহাসিক ঘটনা বাংলাদেশকে পিছিয়ে দেয়নি, বাংলাদেশের মানুষকে এগিয়ে দিয়েছে এবং এখনও সেই ধারাতেই আমরা রয়েছি। তো বাংলাদেশের একটা সম্ভাবনাময় দেশ, সেই দেশটাকে গড়ে তুলতে হলে আমাদের সাংগঠনিকভাবে যে কর্মকাণ্ড প্রয়োজন আছে সেটার অভাব আছে, কিন্তু মানুষের ইচ্ছার অভাব নেই, মানুষের প্রাপ্তের আশা আকাঙ্ক্ষার অভাব নেই। কিন্তু এটাকে নিয়ে যে কাজ করা, সেই নেতৃত্ব দেওয়ার অভাবটা রয়েছে আর কি। সেই নেতার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং আমরা আশা করি তরুণ সমাজের মধ্যে সেই নেতৃত্ব গড়ে উঠবে এবং সেটা খুব বেশি দিন নেই। বাংলাদেশের যে প্রাকৃতিক গঠনটা, সেখানতে বিশাল একটা সমতল ভূমি, অত্যন্ত উর্বর এবং যে কোনো ফসলই ফলে এখানে পার্বত্য অঞ্চল রয়েছে, চট্টগ্রামে বিশেষ করে পার্বত্য অঞ্চল রয়েছে, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর রয়েছে। সুতরাং একটা বিশ্বের যে প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো বাংলাদেশের দারুণ, এবং সুন্দরবনের মতো একটা ম্যানগ্রোভও রয়েছে। সুতরাং এই জন্য আমি বাংলাদেশকে অনবিশ্ব বলি। সেই অনবিশ্বের মানুষদের মধ্যেও সে চেতনাটা বিরাজ করছে বলে আমি মনে করি। শুধু এই জাতিটিকে, এই তরুণ সমাজকে আমরা যদি তৈরি করতে পারি এবং এদেরকে স্বপ্ন দেখাতে পারি ঠিক মতো, তাহলে বাংলাদেশ অচিরে তার উন্নতি তো করবেই, একটা দৃষ্টান্তমূলক একটা রাষ্ট্র হিসাবে, একটা দেশ হিসাবে পরিচিতি লাভ করবে, বিশ্বে পরিচিতি লাভ করবে বলে আমি বিশ্বাস করি। এবং স্যার, এই যে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে বাংলাদেশটা চলছে, এবং আপনি স্যার বললেন নতুন নেতৃত্ব আসবে, আমরা জুলাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতা আরোহণ করেন, আমরা তখন কেউই চিন্তা করেনি তিনি ক্ষমতায় আসবেন, বা পরবর্তীতে এরশাদের কথা যদি বলি, কিংবা এরপরেও আমরা জুলাইতেও দেখেছি তরুণ নেতৃত্ব বাংলাদেশটাকে তারা ফ্যাসিবাদ মুক্ত করেছে নেতৃত্ব দিয়ে। তো আপনার কি এই আশাবাদ যে তরুণ নেতৃত্ব বাংলাদেশটাকে জয় করবে, কিংবা ইউনূসের নেতৃত্বটাকে কেমন দেখছেন আপনি এখন যিনি দেশ প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন? একটা জিনিস পরিষ্কার যে নোবেল লরেট ইউনূস আপনার তার
যে পরিচয়টা, ব্যক্তি পরিচয়টা, সেটা একটা বিশ্বে ইমেজ আছে, একটা বড় ধরনের ইমেজ আছে আর কি। তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। শুধু পুরস্কার নিয়ে তিনি ঘরে বসে থাকেননি, তিনি তার কর্ম জীবন এবং তার মানে তার যে জ্ঞানের যে জগৎটাকে নিয়ে তিনি বিশ্বে বিচরণ করেছেন এবং বিশ্ব নেতাদের সাথে এবং অতি উচ্চ পর্যায়ের জ্ঞানী গুণী মানুষের সঙ্গে তিনি সংযোগ স্থাপন করেছেন। এটা আমরা সবাই জানি ভালোভাবে। সুতরাং তার একটা বিশ্বে ইমেজ, বড় রকমের ইমেজ আছে। দ্বিতীয়ত হলো তিনি নতুন একটা দায়িত্ব পেয়েছেন এবং যথার্থভাবেই একজন মানুষের হাতে আমরা এই বড় রকমের একটা ক্রাইসিসের সময় এই রাষ্ট্রের চালনার দায়িত্বটা দিয়েছে এবং তিনি, আমাদের সৌভাগ্য যে তিনি এটা গ্রহণ করেছেন। এ পর্যন্ত তিনি তার অবস্থান থেকে বাংলাদেশকে সঠিক জায়গাতে সঠিকভাবেই চালাচ্ছেন এবং সঠিক জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তার চেষ্টার অভাব নেই এবং তাকে সহযোগিতা যারা করছেন তারাও আপ্রাণভাবে চেষ্টা করে যাচ্ছেন। বিশেষ করে তরুণ আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তারাও এর সঙ্গে রয়েছেন। তো এর ফলে আমাদের এবং সাধারণ মানুষের একটা বড় রকমের আশা জেগেছে, বড় রকমের একটা বলতে পারি স্বপ্ন জেগে উঠছে যে না, আমরা ভালোর দিকে যাচ্ছি। একটা আমাদের যে আন্দোলনের ফলে নতুন করে আশা জেগেছে, নতুন করে আমাদের প্রত্যাশা বেড়েছে এবং আমরা যে আন্দোলন করতে চেয়েছি, যে দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য একটা বড় রকমের লক্ষ্য ছিল, সেই অর্জন লাভের জন্য এগিয়ে যাচ্ছে তরুণ সমাজ এবং তাদের সঙ্গে যে সাধারণ মানুষ, এমনকি রাজনীতির দলগুলো পর্যন্ত, তারাও এখনও পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছেন। সুতরাং আমাদের এবং জনগণের হয়তো নতুন বাংলা দেশ গড়ার যে স্বপ্ন বা একটা পরিবর্তন চাচ্ছে, একটা ভালো পরিবর্তন, একটা যে অন্যায়ের ন্যায় বিচারের জন্য একটা বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য, একটা টেকসই উন্নয়নশীল দেশ গড়ে তোলার জন্য, এটা মনে হয় যে এই লক্ষ্যটা ইউনূস সাহেব এবং তার সহযোগীরা সামনে নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমাদের কাছে সেটা মনে হয়। স্যার, আপনার জন্ম মুর্শিদাবাদে, আপনি তো এখন তো মুর্শিদাবাদ থেকে আপনার পরিবার বাংলাদেশে এসছে। মুর্শিদাবাদের কোন বিষয়গুলো আপনার স্মৃতিতে আছে বা মনে পড়ে মুর্শিদাবাদের কথা আপনার, স্যার? এবং আমাদের তো একটা বইয়ের কথা মনে পড়ছে, হারিয়ে যাওয়া মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদ কেন হারিয়ে গিয়েছে এবং আপনার শৈশব কৈশোরের সেই স্মৃতি জানতে চাই। আপনি পরবর্তীতে বাংলাদেশে আসে আপনার পরিবার, সেটা যদি বলতেন। জন্মভূমির কথা তো জন্মভূমির কথা কোনো মানুষই ভুলতে পারে না এবং এটা নাড়ির টান, সে নাড়ির টান এবং সেই স্মৃতি আমার নিজেরও রয়েছে। আমি লেখাপড়া করেছি মুর্শিদাবাদ এবং কলকাতাতেই। সুতরাং দীর্ঘ সময় আমার ওই অঞ্চলের সঙ্গে যোগাযোগ রয়েছে। কর্মক্ষেত্রে উপলক্ষে আমি ঢাকায় আসি এবং এখানে সেটেল করে যাই। সুতরাং দুই জায়গারই প্রতি আমার অভিজ্ঞতা এবং
সম্পর্ক নিবিড়, এবং আমার আমি সম্প্রতি আমার আত্মজীবনী নামে একটি আত্মজীবনী লিখেছি। তাতে আমার বাল্যকাল, শিক্ষাজীবন এবং পরবর্তীকালে ঢাকাতে কর্মজীবন এবং লেখক জীবন এ নিয়ে লিখেছি। বিস্তৃত আলোচনা সেখানে আছে এবং এই আলোচনা থেকেই পাঠক বুঝতে পারবেন যে মুর্শিদাবাদের সঙ্গে আমার সম্পর্ক কী, আর ঢাকাতে আমার কর্মস্থল, আমার জীবিকার স্থান এবং বর্তমানে চিরস্থায়ী অবস্থান, এখানকার জীবনের সম্পর্কটা কী, এটা বোঝা যাবে আর কি।